শব্দটা ফ্রিজের পেছন থেকে সরে গিয়ে এখন ডাইনিং টেবিলের তলায়, তারপর আবার সোফার পেছনে। অদৃশ্য কোনো সত্তা যেন তাকে নিয়ে খেলা করছে। অভিজিতের মনে পড়ল রুকুর কথা। রুকু কি এই হাসি শুনতে পাচ্ছে? রুকু কি জেগে গেছে? রুকু ঠিক আছে তো? সে আবার সবকিছু ভুলে ছুটে গেল রুকুর ঘরে। করিডোর পেরিয়ে রুকুর ঘরের দরজায় পৌঁছতে যে কয়েক সেকেন্ড সময় লাগল, তা অভিজিতের কাছে কয়েক আলোকবর্ষ মনে হল। রুকুর ঘরের দরজাটা ভেজানো। অভিজিৎ ধাক্কা দিয়ে দরজাটা খুলল। ভেতরের দৃশ্যটা আপাত দৃষ্টিতে শান্ত। জানলা দিয়ে আসা আলোয় ঘরটা আংশিক আলোকিত। রুকুর খেলনাগুলো, অর্থাৎ টেডি বেয়ার, রোবট, গাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। খাটের ওপর মশারি টাঙানো। রুকু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মশারির ভেতর তার ছোট শরীরটা কুণ্ডলি পাকিয়ে আছে। ওপাশ ফিরে শুয়ে বুকের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছে। অভিজিৎ মশারির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। সে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়তে যাবে, হঠাৎই নিজের পেছনে অনুভব করল কোনো এক অদৃশ্য উপস্থিতি। স্বস্তিটা মুহূর্তে উবে গেল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল নিমেষে। বাতাসের গন্ধে একটা পরিবর্তন এসেছে। এতক্ষণ যেটা ছিল ভ্যাপসা, সেটা এখন পচা মাংসের মতো একটা উৎকট গন্ধে পরিণত হয়েছে। ঠিক যেন কোনো মৃত প্রাণী অনেক দিন ধরে পচে গলে আছে এই ঘরের কোনো কোণায়। অভিজিৎ জানে সে একা নয়। রুকু এবং সে ছাড়াও এই ঘরের পরিসরে তৃতীয় কেউ আছে, এবং সে দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে, এতটাই কাছে যে তার শীতল নিঃশ্বাস অভিজিৎ টের পাচ্ছে তার কাঁধে। মুহূর্তে শরীর জুড়ে কাঁটা দিয়ে উঠল তার। নিঃশ্বাসটা ভেজা, অসম্ভব ঠান্ডা। সেই ঠান্ডা বাতাসের স্পর্শে অভিজিতের ঘাড়ের লোমগুলো